আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর পদত্যাগ চান শীর্ষ মার্কিন ইহুদি নেতা। এরপর জানিয়ে দিব রুশ ভ্যাকুয়াম বোমায় প্রাণ গেল ৩০০ ইউক্রেনীয় সেনার। এদিকে ছিনতাইকৃত জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি ছুড়ল জলদস্যুরা। এরপর জানিয়ে দিব গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জর্ডান ও ইসরায়েল সফরে জার্মান চ্যান্সেলর। এরপর জানিয়ে দিব ম্যাক্রন ইউক্রেনের সমর্থনে সীমা আরোপের বিরুদ্ধে মিত্রদের সতর্ক করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনের নতুন মেয়াদ নিয়ে কি উদ্বিগ্ন পশ্চিমারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুর পদত্যাগ চান শীর্ষ মার্কিন ইহুদি নেতা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চপদস্থ ইহুদি নেতা ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। এদিকে বাইডেন প্রশাসন পশ্চিম তীরের ইহুদি বসতকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে। গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে মার্কিন প্রশাসন দখলদার ইসরায়েলের প্রতি প্রায় সীমাহীন সংহতি ও সমর্থন দেখিয়ে এসেছে। নির্বাচনের এই বছরে সে কারণে মার্কিন প্রেসিডেন্ট নিজের সমর্থকদের একাংশের রোষের মুখে পড়েছেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সহ সহযোগী দেশগুলোর সতর্কবার্তা উপেক্ষা করে যেভাবে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছেন, তার ফলে মার্কিন প্রশাসনের মধ্যে ক্ষোভ বাড়ছে। বর্তমান সংকট কাটাতে কোনো রাজনৈতিক সমাধান সূত্রে তাগিদ না দেখানোর কারণেও নেপথ্যে ও প্রকাশ্যে নেতানিয়াহুর কড়া সমালোচনা শোনা যাচ্ছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটের শীর্ষ নেতা চাক শুমার ইসরায়েলের নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উচ্চ পদস্থ ইহুদি নেতা হিসেবে শুমারে ক্ষোভ ভরা বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের এই নেতা বলেন, গণতন্ত্র হিসেবে ইসরায়েলের নিজস্ব নেতৃত্ব নির্বাচনের অধিকার রয়েছে। ৭ অক্টোবরের পর ইসরায়েলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে নতুন করে বিতর্ক হওয়া উচিত। ইসরায়েলের জনগণের জন্য বাছাইয়ের সেই সুযোগের পক্ষে সওয়াল করেন শুমার। তিনি মধ্যপ্রাচ্যে শান্তির পথে 4টি প্রধান বাধার উল্লেখ করেন। ইহুদি নেতা শুমারের মতে নেতানিয়াহু হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস ও র্যাডিক্যাল চরম দক্ষিণপন্থী ইসরায়েলিদের কারণে শান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। চাক শুমার সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে চরমপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি গাজায় সামরিক অভিযানে নিরীহ মানুষের মৃত্যুর বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার 2 মন্ত্রীর উদাসীনতার কথা উল্লেখ করেন। রুশ ভ্যাকুয়াম বোমায় প্রাণ গেল ৩০০ ইউক্রেনীয় সেনার। ইউক্রেনে শক্তিশালী ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩০০ সেনা নিহত হয়েছেন। শনিবার ১৫ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়া জানিয়েছে ইউক্রেনের সেনাদের লক্ষ্য করে ভ্যাকুয়াম বোমা হামলা করা হয়েছে। এতে বিপুল সংখ্যক সেনা নিহত হয়েছেন। মূলত ভ্যাকুয়াম বোমা আশপাশের এলাকার অক্সিজেন চুষে নিয়ে এরপর বিস্ফোরিত হয়ে থাকে। রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শুইগুর সঙ্গে সাক্ষাতে ইউক্রেনে ৩০০ সেনা নিহতের খবর জানান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ড্রোনের মাধ্যমে নির্ভুল নিশানায় এ বোমা হামলা চালানো হয়। সিএনএন জানিয়েছে তারা স্বাধীনভাবে বিষয়টি যাচাই করতে পারেনি। এছাড়া এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনীর উপপ্রধান কোথায় এ হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করে জানাননি। তবে তিনি জানিয়েছেন যে স্থানে এ হামলা চালানো হয়েছে সেটি ক্রাকেন ন্যাশনালিস্ট ফরমেশনের একটি স্থাপনা ছিল। মন্ত্রণালয় এ স্থাপনাকে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দাদের বিশেষ ইউনিট বলেও উল্লেখ করেছে। শনিবার রাশিয়ার সংবাদ মাধ্যম আরআইএ নভোস্তি উপপ্রধানের বরাতে জানিয়েছে বিমান হামলায় ভলিওমেট্রিক ডিটেনশন বোমা ব্যবহার করা হয়েছে। ছিনতাইকৃত জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি ছুড়ল জলদস্যুরা। ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে সোমালিয়া জলদস্যুরা। ছিনতাই করা একটি জাহাজে অভিযান চালাতে গেলে সেখান থেকে তাদের গুলি ছোড়া হয়। গতকাল শুক্রবার ১৫ মার্চ এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গত বছর এক্সএমভি রুয়েন নামের মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়া জলদস্যুরা সেটিকেই তারা নানা জাহাজ ছিনতাইয়ের কাজে
কাজে ব্যবহার করে থাকে। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের কাজেও ওই জাহাজটি ব্যবহার করা হয়েছে। এই এমভি রুয়েন আটকাতে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। তারা একটি যুদ্ধ জাহাজ দিয়ে ছিনতাইকৃত জাহাজটি আটকাতে সক্ষম হন। এরপর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার এমভি রুয়েনের কাছে যায়, তখন সেটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার 8 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জর্ডান ও ইসরায়েল সফরে জার্মান চ্যান্সেলর। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় দুদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস। শুক্রবার বার্লিন সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্টেড জানিয়েছিলেন, স্কলস প্রথমে শনিবার জর্ডানে, এর পরদিন রোববার ইসরায়েলে যাবেন। খবর আনাদোলো এজেন্সি। জর্ডানে পৌঁছানোর পর রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন জার্মান চ্যান্সেলর। রোববার তিনি ইসরায়েলে পৌঁছলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল সফরকালে স্কলস দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজোগের সঙ্গেও সাক্ষাৎ করবেন। যদিও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা এখনো করা হয়নি। জার্মান সরকারের মুখপাত্র হেবেস্টেড বলেছেন, দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার বর্তমান উন্নয়ন, ভুক্তভোগী জনসংখ্যার জন্য ত্রাণ এবং সংকট এলাকার সাধারণ পরিস্থিতি। শুক্রবার বার্লিনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশার বলেন, বাস্তবতা হলো যুদ্ধ বিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে না। আমরা ইসরায়েলকে গাজা উপত্যকায় অতিরিক্ত সীমান্ত ক্রসিং খোলার আহ্বান জানাই। বৃহস্পতিবারও জার্মান পররাষ্ট্র মন্ত্রী আনালেনা বিয়ারবক গাজায় চরম মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছেন। ম্যাক্রন ইউক্রেনের সমর্থনে সীমা আরোপের বিরুদ্ধে মিত্রদের সতর্ক করেছেন। ফ্রান্সের জন্য ইউক্রেনের সমর্থনের সমস্ত বিকল্প টেবিলে রয়েছে, ইমানুয়েল ম্যাক্রো বলেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার ইউক্রেনের সমর্থনে সীমা আরোপের বিরুদ্ধে মিত্রদের সতর্ক করে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের যুদ্ধে ইউরোপীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। গত গ্রীষ্মে পাল্টা আক্রমণে ব্যর্থতার পর থেকে ইউক্রেন সামরিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। ম্যাক্রো গত মাসে ইউক্রেনে পশ্চিমা সৈন্য পাঠানোর বিষয়টি অস্বীকার করে কিছু মিত্রদের চমকে দিয়েছিলেন। তিনি ফরাসি টেলিভিশনের সাথে একটি সাক্ষাৎকারে তার নীতি স্পষ্ট করার লক্ষ্যে বলেছিলেন যে স্থল বাহিনী পাঠানো এখন এজেন্ডায় নেই, তবে যুদ্ধ ছড়িয়ে পড়লে ইউরোপকে সমস্ত বিকল্প খোলা রাখতে হবে। শুক্রবার মিত্র জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সাথে ইউক্রেনের শীর্ষ সম্মেলনের জন্য বার্লিনে যাওয়ার প্রস্তুতির সময় ম্যাক্রোর মন্তব্য এসেছে। তিনি তার জোর দিয়ে বলেছিলেন যে ইউরোপকে দুর্বলতা দেখাতে হবে না এবং রাশিয়ার সাধারণ ফরাসি এবং ইউরোপীয় নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন যুদ্ধে জয়ী হওয়া বন্ধ করার জন্য সবকিছু করা উচিত। যদি রাশিয়া এই যুদ্ধে জয়ী হয় তাহলে ইউরোপের বিশ্বাসযোগ্যতা শূন্যে নেমে আসবে। ম্যাক্রো ফরাসি সম্প্রচারক TF1 এবং ফ্রান্স 2 টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে একথা বলেছেন। ইউক্রেনের সংঘাতকে আমাদের ইউরোপ এবং ফ্রান্সের জন্য অস্থিতিশীল বলে অভিহিত করে ম্যাক্রো বলেন যে ইউক্রেনের সাহায্য সীমাবদ্ধতার পক্ষে কথা বলে পরাজয় বেছে নেয়। পুতিনের নতুন মেয়াদ নিয়ে কি উদ্বিগ্ন পশ্চিমারা? রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন আরও 6 বছর ক্ষমতায় থাকতে চলেছেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। তবে নির্বাচনী প্রতিযোগিতায় তেমন কোনো নাটকীয় চমক নেই। আসলে নির্বাচন শেষে তিনি কি করতে যাচ্ছেন সেটাই এখন মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুতিন আরও এক মেয়াদে ক্ষমতা গ্রহণ করে কি করতে পারেন তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমা পর্যবেক্ষকরা। এক প্রতিবেদনে এপি জানিয়েছে, রাশিয়ায় ভোটদান শেষ হচ্ছে রবিবার এবং এটা নিশ্চিত যে এর ফলে পুতিন 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন। আর তার অর্থ হচ্ছে তিনি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে টানা 30 বছর রাশিয়ার নেতৃত্ব দিতে চলেছেন। এ পর্যন্ত তিনি যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রয়েছেন এবং দেশের ভেতরে বিরোধী কণ্ঠকে কার্যকরভাবে রোধ করেছেন, তাতে পুতিনের হাত আরও শক্ত হয়েছে এবং সম্ভবত অনিয়ন্ত্রিত থেকেছে। এই অবস্থান আরও শক্তিশালী হয়েছে রুশ অর্থনীতি বিস্ময়কর
বিব্রতকর স্থিতিস্থাপকতার কারণে। যদিও ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার উপর ব্যাপকভাবে পশ্চিমী নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে এতে রাশিয়ার অর্থনীতির খুব বেশি ক্ষতি হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে মস্কোর ক্রমবর্ধমান এবং নিয়মিত অগ্রগতিও রাশিয়াকে শক্তিশালী করেছে, যেমন করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের তরফ থেকে কিয়েভের প্রতি সামরিক সহায়তার অনিশ্চিত অবস্থা। একই সাথে কোনো কোনো পশ্চিমী দেশে প্রগতিশীল সামাজিক নীতির বিরোধিতা বস্তুত পুতিনের ঐতিহ্যগত মূল্যবোধ এর কথারই প্রতিধ্বনি। সংক্ষেপে বলা যায়, খুব কম দৃশ্যমান বাধা নিয়ে পুতিন তার নতুন মেয়াদ শুরু করতে যাচ্ছেন, যার ফলে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ নতুন কর্ম তৎপরতা দেখা যেতে পারে।